এটা ছিল রানী রাসমণির আমল। আচ্ছা, এই যে পুরো জায়গাটা যেটা এটা রানী রাসমণির জায়গার অংশ ছিল। আচ্ছা, পরবর্তীতে এটা মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া। মূল মন্দিরের সামনেই রয়েছে বেশ বড় এই নাট মন্দিরটি। এখানে মাঙ্গলিক, কালসর্প এইরকম ধরনের বিভিন্ন রকম দোষখণ্ডন কাজকর্ম করা হয়ে থাকে। বর্তমানে এখানে এরকমই একটি কাজ চলছে। আজ থেকে বহু বছর আগে, অর্থাৎ 60-এর দশক নাগাদ আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। অমাবস্যায় এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, ভোগের জন্য আলাদা একটা কুপনের ব্যবস্থা করা। ওই বিষয়টা যদি একটু খুলে বলেন। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরেকটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তার আগে কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে মন্দিরটা দর্শন করাবো, এই মন্দিরটা যে আকার আয়তনে বিশাল বড় তাও নয়, এবং এখানে যে আলোর বিশাল জাঁকজমকতা রয়েছে তাও কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও এই মন্দিরটা অন্যান্য মন্দিরের তুলনায় অনেকটা ইউনিক। তার কারণ এই মূল মন্দিরের যে বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহের কারণে। আপনারা যা পরবর্তী অংশে এই ভিডিওয়ে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এই যে বিগ্রহটার যে ইউনিক রূপ সেই বিষয়ে এই মন্দিরেরই একজন যে নিত্য সেবায়েত তার সাথে কথা বলে নিয়েছিলাম। তো উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে এই মন্দিরে এরকম বিগ্রহের কারণ কি, বা এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা আরো বিভিন্ন ইতিহাস আমাদেরকে জানিয়েছেন। তো ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু থাকবে এই ভিডিওরই পরবর্তী অংশে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি এইরকম কোনো বিগ্রহ আর অন্য কোথাও দেখে থাকেন, সেটা কলকাতার মধ্যে হোক বা কলকাতার বাইরে, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তাতে কি হবে, আপনাদের কমেন্টের মাধ্যমে আমিও যেমন জানতে পারবো, আরো 5টা মানুষও জানতে পারবে যে এরকম মন্দির বা এরকম বিগ্রহ আর কোথাও রয়েছে কিনা। এই মন্দিরটা যেখানে রয়েছে এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। তো আপনারা আপনাদের যে লোকেশন থেকে আসবেন তো দেখে নেবেন, বারাসাতগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ধরে ডাইরেক্ট আপনারা চলে আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথা। আর এই মন্দিরের আশেপাশে যেহেতু কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই, যদি ট্রেনে করে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। মধ্যমগ্রাম স্টেশন থেকে কিছুক্ষণের হাঁটা পথেই আপনারা মধ্যমগ্রাম চৌমাথায় চলে আসতে পারবেন। আমি এবার একটু আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আরো সহজে আপনারা চলে আসতে। এই হলো মধ্যমগ্রাম চৌমাথা স্টপেজ, আর এটা হলো যশোহর রোড, যার একটা দিক চলে গেছে বারাসাতের দিকে। একটু আপনাদেরকে অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে সিগন্যালটা দেখা যাচ্ছে দেখছেন, এই দিকটা চলে গেছে সোজা বারাসাতের দিকে। এবার একটু চিন্তা করে দেখুন, আপনারা ভাবুন বারাসাতের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আপনাদের ঠিক ব্যাক সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, মানে এই রাস্তাটা আমি একটু অ্যারো দিয়ে দেখাবো, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, মানে দমদম এয়ারপোর্ট এই জায়গাগুলো, এই রাস্তাটা চলে যাচ্ছে। দুটো দিক হয়ে গেল। এবারে আপনারা বারাসাতের দিকে মুখ করেই দাঁড়িয়ে আপনাদের ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে জুম করে দেখাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে পাদু রোড, মানে এখানেই মন্দিরটা রয়েছে। আর আপনাদের ঠিক বাঁ হাতে এই যে ওয়াও মোমোর পাশ দিয়ে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে ভোলা সোদপুর হয়ে বিটি রোডের দিকে। যদি আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামেন, তাহলে যেহেতু স্টেশনটা এই রাস্তাতেই পড়বে, তাই স্টেশনে নেবে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এসে আপনাদের মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে। এখন আমরা এগোচ্ছি বাদু রোড ধরে। যেহেতু মধ্যমগ্রাম চৌমাথা অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, তাই ভিডিওতে হয়তো অতটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারলাম না। যদি তারপরেও কোনো অসুবিধা হয় এই জায়গাটা চিনতে, তাহলে মধ্যমগ্রাম চৌমাথায় নেবে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন বাদু রোড কোন দিকে, যে কেউ দেখিয়ে দেবে। বাদু রোড ধরে আস্তে আস্তে আপনাদের বাঁ হাতে লক্ষ্য রাখবেন নভিতা নামের এই বড় বিল্ডিংটা চোখে পড়বে। এটাই আপনাদের ল্যান্ডমার্ক, তার কারণ এই বিল্ডিং এর ঠিক পাশেই রয়েছে মহাকাল মন্দির। আর এই হলো মধ্যমগ্রাম বাবা মহাকাল মন্দিরের মূল প্রবেশদ্বার। মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই মন্দিরের হাঁটা পথের দূরত্ব মোটামুটি 10 মিনিট মতো। এখানে মূল মন্দির ছাড়াও আরো 3টি মন্দির আপনারা দর্শন করতে পারবেন। প্রথমেই দর্শন করে নেওয়া যাক হনুমানজির মন্দির। নিত্য পুজো ছাড়াও সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার এখানে বজরংবলীর উদ্দেশ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আর এছাড়া প্রত্যেক রামনবমীতে এখানে আগত ভক্তদের পুজো দেওয়ার ব্যবস্থা থাকে। হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। নীল ষষ্ঠী, শিবরাত্রি বা বাবার বিশেষ বারগুলোতে এখানে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারেন। শিব মন্দির থেকে কিছুটা এগিয়েই রয়েছে মা মনসার মন্দির। এখানে বেশ কিছুটা জায়গা এখনো ফাঁকা রয়েছে, যেখানে পরবর্তীকালে রাধা গোবিন্দ মন্দির এবং গণেশ মন্দির তৈরির পরিকল্পনাও রয়েছে। মূল মন্দিরের সামনেই রয়েছে বেশ বড় এই নাট মন্দিরটি। এখানে মাঙ্গলিক, কালসর্প এইরকম ধরনের বিভিন্ন রকম দোষখণ্ডন কাজকর্ম করা হয়ে থাকে। বর্তমানে এরকমই কোনো একটি কাজ হচ্ছে। এই যে বেদিটা দেখছেন, বাবার সমস্ত হোমযজ্ঞের কাজকর্ম এই বেদিটাতেই করা হয়ে থাকে। এই হলো মূল মন্দিরের গর্ভগৃহ। বাঁদিকে নিচের দিকে রয়েছে সিদ্ধিদাতা শ্রী গণেশ। এবার চলে আসি মূল বিগ্রহের বিষয়ে। মা কালীর কথা চিন্তা করলেই আমাদের মাথায় প্রথমেই মা কালীর ঠিক যে রূপটা আসে, এখানে কিন্তু ঠিক তার উল্টোটা।
যেমনটা, এখানে স্বয়ং মা কালী বাবা মহাদেবের পদতলে শায়িত রয়েছে। এখানকার স্থানীয় মাধ্যমে জানতে পারলাম বাবা মহাকালের বিগ্রহ কিন্তু জলে নিরঞ্জন করা হয় না। প্রত্যেক প্রতিষ্ঠা দিবসের আগে পুরনো বিগ্রহটিকে মন্দিরের পাশেই রেখে দেওয়া হয়, যা পরবর্তীকালে প্রাকৃতিকভাবে জল বৃষ্টির মাধ্যমে নিরঞ্জিত হয়ে যায়। তবে এখানকার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। নমস্কার, আপনার পরিচয়টা যদি একটুখানি বলেন। আমার পরিচয়, আমার নাম সিদ্ধার্থ ব্যানার্জি। আমি মধ্যমগ্রাম শ্রীনগরেই থাকি। আর আমাদের এই আদি মহাকাল মন্দিরে আমি এখানকার একজন সেবাই। আজ থেকে বহু বছর আগে, অর্থাৎ 60-এর দশক নাগাদ আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। আমাদের এই মন্দিরের মূর্তি অন্যান্য মূর্তির থেকে একটু অন্যরকম, যেটা সবাই অনেকে বলে যে শাস্ত্রীয় তথ্য এর কিছুই নেই। এটা আমরাও বুঝতে পারি যে হয়তো হতেই পারে, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের এইখানটার যে অবস্থায় এসেছিল প্রথম মূর্তি, তখন এখানে একটি ক্যালেন্ডার উড়ে আসে। ক্যালেন্ডারটাতে ঠিক বাবার এই রূপটাই দেয়া ছিল। তখন সবাই চিন্তা করলো এবং এখানে একজনকে স্বপ্নাদেশ দেওয়া হয় যে মূর্তি যদি তৈরি করতে হয় তাহলে এই মূর্তি যেন হয়, অন্য কোনো মূর্তি চলবে না। তখনকার একজন অনেক আগে একজন সেবায়িত ছিলেন, তিনি এই প্রকাশটা করেন। এবং সেই সময় আমাদের এতদ চত্বরের সুনামধন্য ব্যক্তি যারা ছিলেন, রতন মল্লিক, তার হাতে এই মন্দির প্রথম তৈরি হয় এবং সেইভাবে পর্যায়ক্রমে সেইভাবে করে পুজো হয়ে আসছে। প্রতি বছর 17ই চৈত্র আমাদের বাবার বাৎসরিক পুজো হয়। প্রতি অমাবস্যায় নিত্য যেভাবে পুজো হয় সেভাবে পুজো হয়। এখানে রামনবমী হয়, যেহেতু আমাদের এখানে বজরংবলী মন্দির আছে, তারপরে মা মনসার মন্দির আছে, আগামী দিনে রাধা গোবিন্দ মন্দির এবং গণেশ মন্দির করার চিন্তাভাবনা রয়েছে। এই মন্দিরের পুজো মূর্তি ব্যাপারটা হচ্ছে মহাকালের রূপটা হচ্ছে অত্যন্ত উগ্র এবং ভয়ঙ্কর। সেই মূর্তি এখানে রাখা হয়নি একটি কারণে, সেটা হচ্ছে যে এই রূপটি যদি এখানে রাখা হয় তাহলে হয়তো অনেক ভক্তরা এখানে ঢুকতে ভয় পাবে, কারণ মানুষ তো একটু ভীতু আছে। আর এতদ চত্বরে বিশেষ করে মহিলা যারা রয়েছেন তারা মন্দিরে আসতে সাহস পান না। তখন আমরা চিন্তা করলাম, তখনকার দিনে তারা চিন্তা করেছেন, আমরা তো পরে দেখছি। তখন বললেন যে মহাকালের যে রূপ, সেই রূপ যেভাবে পুজো করা হয় সেইভাবেই পুজো হবে, কিন্তু রূপটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এবং সেই অবস্থাতেই এখনো পুজো হয়ে আসছে। বাবা অত্যন্ত দয়ালু। বাবার কাছে আজ পর্যন্ত যত ভক্তরা এসছেন, বাবার ইচ্ছে তাদের মনের আশা বাবা পূর্ণ করে থাকে। এইভাবেই চলছে বাবার মন্দির। এই মন্দিরটা মোটামুটি মানে প্রতিষ্ঠা কবে নাগাদ হয় কোনো মানে ধারণা? প্রতিষ্ঠা পুজো হয় হচ্ছে 17ই চৈত্র প্রতি বছর। 17ই চৈত্রটাই বাবার মানে প্রতিষ্ঠা পুজো হয়। আচ্ছা আচ্ছা। রানী রাসমণির একটা জায়গার ব্যাপারে সম্পত্তিটা ছিল রানী রাসমণির আমলে। আচ্ছা, এই যে পুরো জায়গাটা যেটা, এটা রানী রাসমণিরই জায়গার অংশ ছিল। আচ্ছা, পরবর্তীতে এটা মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এবং তারাও এই মন্দির এসে তাদের বংশধর যারা আছেন তারা এসে দেখে গেছেন। আচ্ছা, তারা এই জায়গাটা কি মন্দির হচ্ছে সেটাও দেখে গেছে। মন্দিরের এখনো উন্নয়নকল্পর কাজ চলছে, কারণ আমরা তো অ্যাকচুয়ালি বাবার মন্দির আমরা চাই প্রত্যেকের সহযোগিতা। একদম সবাই ভক্তরা এখানে আসুক। সবাই এখানে বিভিন্ন রকম ক্রিয়া হয়, যেমন মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন রকম দোষ খণ্ডন, এই সমস্ত কাজগুলো হয়। এই মন্দির প্রাঙ্গণের সামনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতেই নাটবন্দী এখানে প্রচুর জায়গা আছে, এই জায়গাতে এই কাজগুলো হয়। আর এই মন্দির খোলা বন্ধের এমনি সময় কি রয়েছে? মন্দির খোলার সময় সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেলবেলা 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে আসলে ভক্তগণ যখনই আসবেন পুজো দিতে পারবেন। আর এখানে বিশেষ পুজো বলতে অমাবস্যায় প্রতি অমাবস্যায় এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা। আর বিশেষ পুজো এখানে হয়, যেমন বাবার এখানেও পুজো হয় খুব ভালোভাবে। প্রতি মঙ্গলবার দিন এখানে বজরংবলীর পুজো হয়। সোমবার দিন বাবার কাছে অনেকে আছেন, আমাদের এই শিবলিঙ্গ যে রয়েছে বাবা, এই শিবলিঙ্গ এখানে বাবাকে সবাই জল ঢালতে আসেন। এবং মায়ের মন্দির রয়েছে, মা মনসার কাছে অনেকে পুজো দিতে আসেন। বাবা মহাকালেশ্বরের কাছেও সবাই পুজো দিতে আসেন।
আর এখানে যে ওই ভোগের ব্যবস্থা রয়েছে ওটা কি মানে যে আসবে যেরকম যে ভোগ থাকে আসবে সবাই যে পায়? আসবে বাবাকে একটা ভোগের জন্য আলাদা একটা কুপনের ব্যবস্থা করা ওই থাকে। বিষয়টা যদি একটু খুলে বলেন। কুপনের ব্যবস্থা হচ্ছে ভোগের জন্য কিছু মূল্য দিতে হয়, আচ্ছা, সেই মূল্যটা সেটা মানে মোটামুটি মিনিমাম মূল্য কত? মিনিমাম মূল্য 101 টাকা আর কি আচ্ছা। ধার্য করা থাকে। ওটা তাতে দিলে কি পরে অন্নভোগ থাকে? অন্নভোগ থাকে, আচ্ছা অন্নভোগ সবজি তরকারি, আচ্ছা তারপরে একটু পায়েস পরমান্নর ব্যবস্থা আচ্ছা। ইত্যাদি এবং ভাজা টাজা এগুলো আচ্ছা। যেগুলো থাকে সেই সমস্ত ব্যবস্থা থাকে। ভোগটা কি মানে এমনি সপ্তাহে প্রতি সোমবার মানে বাবার বারে এইরকম হয় নাকি কোনো ভোগ- ভোগটা শুধুমাত্র অমাবস্যাতেই হয়ে থাকে, আচ্ছা শুধুমাত্র অমাবস্যাতেই হয়ে শুধুমাত্র থাকে? অমাবস্যাতেই হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠাকুরমশাই, অত্যন্ত ধন্যবাদ, নমস্কার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও যদি মনে হয় যে কোনো কিছু বাকি রয়ে গেছে, তাহলে যেটা সবসময় বলে থাকি আমি, কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়াও যারা এই চ্যানেলে কমেন্ট করেন তারা জানেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টেরই কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি বা রিপ্লাই দিয়ে থাকি। তো তাই জন্য যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এর মতন তাহলে বিদায় নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।